ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে, আর আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন সমীকরণ কি বলছে। দিল্লির কুর্সি থেকে আজ বৈঠকে ইন্ডিয়া নাইডু নীতিশ কি গদির লড়াই জমিয়ে দেবেন। লোকসভা ভোট শেষ, ফল প্রকাশ হয়ে গেছে, আর এখন পালা সরকার গঠনের। কিন্তু ভারতের সরকার গঠন কে করবে, এনডিএ নাকি ইন্ডিয়া, এই নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমনিতে মমতার দুর্গে এবার হানা দিতে পারল না ক্ষমতাসীন বিজেপি, অন্যদিকে বুথ ফেরত সমীক্ষা সেখানেও ভুল প্রমাণ করে এবার বাংলায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। সর্বশেষ তথ্যমতে বাংলার 42টি আসনের মধ্যে তৃণমূল 29, বিজেপি 12, কংগ্রেস 1 আসন পেয়েছে। এবারও খাতা খুলতে পারল না সিপিআইএম। অন্যদিকে বাম, সেখানে বামেদের শূন্য হাতে ফিরতে হলো বাংলা থেকে। তবে তাদের একটাই ভরসা, ভোট শতাংশের হিসেব 1.5 থেকে বেড়ে দাঁড়িয়েছে 6%। অপরদিকে 543 আসনে বিজেপি এককভাবে পেয়েছে 240 আসন, কংগ্রেস 99 এবং অন্যান্যরা পেয়েছে 204টি আসন। সব মিলিয়ে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ পেয়েছে 294টি আসন। অন্যদিকে তাদের প্রতিপক্ষ জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়া জোট পেয়েছে 232টি আসন। আর বর্তমানে এই সমীকরণ কি বলছে, আর ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি একেবারে বিজেপিকে সাপোর্ট করছেন। তিনি কি জানিয়েছেন শোনাবো। ముందు మీడియాకి అదే మరి రాష్ట్ర ప్రజలందరికీ ధన్యవాదాలు, శిరస్సు వంచి నమస్కారాలు తెలియజేస్తున్నా. ఎందుకంటే నా సుదీర్ఘమైన రాజకీయ యాత్రలో ఈ 5 సంవత్సరాలు చూసిన ప్రభుత్వాన్ని నేను ఎప్పుడూ చూడలేదు. ఒక రంగం అని కాదు, ఒక వ్యవస్థని కాదు, ప్రజాస్వామ్య వ్యవస్థలన్నీ ఏ విధంగా ఇబ్బంది పడ్డాయో, ఏ విధంగా నిర్వీర్యం చేశారో మనం అన్నీ చూసాం. అయితే మా ధ్యేయం ఒకటే, ప్రజలు గెలవాలి, రాష్ట్రం నిలబడాలి. దీనికోసం ఎన్ని త్యాగాలైనా సరే చేసి మళ్ళీ భావి తరాల భవిష్యత్తు కోసం ముందుకు పోవాలని చెప్పి వెళ్ళాం. চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে সাফ জানিয়ে দিলেন ইতিমধ্যে তিনি একেবারে বিজেপিকে সমর্থন জানাচ্ছেন। আর এই প্রেক্ষাপটে কি বিজেপি সরকার করতে পারবে? যদিও 543 আসনের মধ্যে সরকার করতে প্রয়োজন 272টি আসন। খালি চোখে দেখলে মনে হবে এনডিএ তার অনেক বেশি পেয়েছে, ফলে সরকার করতে সমস্যা কোথায়? কিন্তু সরকার করতে হলে এনডিএ জোট শরিক প্রতিটি রাজনৈতিক দলের প্রায় সমান ভূমিকা থাকতে হবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যদি এনডিএ ছেড়ে বের হয় তাহলে বিজেপির ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না, সেক্ষেত্রে সরকার করা কঠিন হয়ে পড়বে। আর এই সন্দেহে তৈরি করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ইতিমধ্যে জানা যাচ্ছে এনডিএ জোটের শারিক দুটি দলকে বাগানোর আপ্রাণ চেষ্টা করেছে কংগ্রেস। প্রথমটি বিহারের নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড, অন্যদিকে জেডিইউ অর্থাৎ অপরটি অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দশম পার্টি অর্থাৎ টিডিপি। যথাক্রমে এই দুই দল একেবারে লোকসভায় আসন পেয়েছে 12 এবং 16 আসন। সেক্ষেত্রে 2 আসনের যোগফল 28টি আসন। তারা যদি এনডিএ থেকে বের হয়ে যায় তাহলে বিজেপি জোট এনডিএর হাতে পড়ে রইবে 266টি আসন। ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার করতে পারবে না। আর এই সমস্ত বিষয় নিয়ে আরও স্পষ্ট করব আমাদের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই একেবারে নিউজ রুম থেকে আমার সহকর্মী জুড়ে রয়েছে সত্যজিৎ পাল। সত্যজিৎ পালের কাছে সরাসরি চলে যাচ্ছি, তিনি আপনাদেরকে বিষয়টি আরও স্পষ্ট করে জানাবেন। সত্যজিৎ, যদিও এনডিএতেই আছি স্পষ্ট করে বলে দিয়েছেন চন্দ্রবাবু, ফল প্রকাশের পর থেকে জল্পনা ছিল টিডিপিকে নিয়ে, আর চন্দ্রবাবু নাইডুর দল আবারও অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় আসছে, আর তারা কার হাত ধরবে তা নিয়ে প্রশ্ন ছিল। আর বুধবার এই অবস্থান স্পষ্ট করলেন চন্দ্রবাবু। অন্যদিকে নীতিশ কুমার, এ বিষয়ে জোট সমীকরণ কি বলছে, বর্তমানে কোন দল সরকার গঠন করবে, একটু স্পষ্ট করে দর্শকদের বুঝিয়ে দিন। দেখো গৌরব, প্রথমে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর অটল বিহারী বাজপেয়ীর সেই কথাটা কিন্তু বারবার সামনে আসছে। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে 7 টাকা খেল তো রহেগি, সরকারে আয়েগি যায়গি, পার্টিয়া বানেগি বিগড়েগি, লোকতন্ত্র অমর রহনা চাহিয়ে। তো স্বাভাবিকভাবেই এবারে ফলাফল বিজেপি যে আপকি বার 400 পার
ময়দানে নেমেছিল পারেইনি, উল্টো দেখো এককভাবে যে সংখ্যাগরিষ্ঠতা 272টি আসন সেই ম্যাজিক ফিগারও ছুঁতে পারেনি, অনেকটা দূরে। তো স্বাভাবিকভাবেই বিজেপিকে এবার জোটের উপর ভরসা করতে হচ্ছে। এনডিএ, যদিও এনডিএ 293টি আসন জয়লাভ করেছে ইতিমধ্যে, যার ফলে এনডিএ সরকার গঠন করছে, এটা এক কথায় বলা যায়। কিন্তু এনডিএ যে শরিক দল, বিশেষ করে জেডিইউ, বিহারের জনতা দল ইউনাইটেড এবং তামিলনাড়ুর টিডিপি, তেলেগু দেশম পার্টি, তারা কি করবে? এ নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। কংগ্রেসও নানান কথা মন্তব্য ভাসিয়ে দিয়েছিল। কিন্তু দেখো আজ সকালেই কিন্তু টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বিজেপির সঙ্গেই রয়েছেন। চন্দ্রবাবু নাইডুর একটা কথা আমি বলি, কারণ লোকসভা নির্বাচন ঠিক আগেই কিন্তু অমিত শাহর সঙ্গে বৈঠক করে এনডিএতে যোগ দেন এবং জোট বেঁধেই কিন্তু এবার অন্ধ্রপ্রদেশের লড়াই করে টিডিপি এবং বিজেপি, যার ফলেই কিন্তু এই ফলাফল। কারণ দেখো কিছুদিন আগে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী ছিলেন জগনমোহন রেড্ডি, তার দল ক্ষমতায় ছিল, তো সে সময় জেল থেকে বেরিয়ে তারপরে যে প্রচারে ঝাঁপ এবং এনডিএতে যোগদান, এরপর যে ফলাফল ঘোষণা হওয়ার পর কংগ্রেস যেটা ভাসিয়ে দিয়েছিল যে চন্দ্রবাবু নাইডুকে বেরিয়ে আসবেন এনডিএ থেকে, কিন্তু সেটা তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। এক কথায় এনডিএকে সমর্থনের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে যদি দেখি বিহারের নীতিশ কুমার জেডিইউ, কারণ তিনি বারবার জোট পাল্টেছেন, কখনো এনডিএতে থেকেছেন, কখনো ছেড়ে বেরিয়েছেন, এবং তার নেতৃত্বেই কিন্তু আইএনডিএ জোট, এই জোটটা কিন্তু গঠিত হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, তিনি কি এনডিএ জোট অর্থাৎ বিজেপি পরিচালিত এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসবেন? এখন সেই জল্পনা চলছে। যদিও নীতিশ কুমার তিনিও কিন্তু বিহারে বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়াই করেছেন এবং যথেষ্ট ভালো ফল করেছেন। এখন দেখো, এখন ভারতবর্ষে জোট সরকার যখন তৈরি হয়েছে, একটা দেশে কিন্তু অস্থিরতা দেখা দিয়েছে। কারণ শক্তিশালী সরকার হলে, বিশেষ করে জোট সরকার হলে, সরকার বারবার পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়। এখন নীতিশ কুমার তিনি কিন্তু বারবার যেহেতু জোট পাল্টেছেন, জোট বদল করেছেন, ফলে একটা আশঙ্কা কিন্তু বারবার থেকেই যায়। এখন হয়তো এনডিএর সঙ্গে জোট বেঁধে সরকারে থাকবেন, কিন্তু ভবিষ্যতে কতদিন থাকবেন, একটা প্রশ্নের চিহ্ন কিন্তু থেকেই যায়। কিন্তু যেটা বলবো যে যদি তেলেগু দেশম পার্টি, যিনি স্পষ্ট করেছেন নীতিশ কুমার বেরিয়ে গেলেও কিন্তু বিজেপি সরকার থাকছে, বিশেষ করে এনডিএ সরকার থাকছে। তাছাড়া দেখো বিজেপির যে 240টি আসন, বিশেষ সরকার গঠন করতে লাগে আরও 32টি। ছোটোখাটো অনেক আঞ্চলিক দল রয়েছে, যার ফলে কিন্তু একদম সরকার থেকে যে খুব দূরে বিজেপি তা নয়। আইএনডিএ জোট, কংগ্রেস পরিচালিত আইএনডিএ জোটকে সরকার গঠন করতে আরও একটু ভালো ফল করতে হতো। আরও ফল যদি, তাহলে কিন্তু একটা সমীকরণ দেখা যেত। কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে সরকার গঠন করতে চলেছে বিজেপি পরিচালিত এনডিএ, বরঞ্চ বিরোধীতেই থাকতে হবে আইএনডিএ জোটকে। গৌরব, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে এক্সপেক্টেড হতে চলেছে, যেটা প্রশ্ন উঠেছিল বারংবার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, ইতিমধ্যে তো চন্দ্রবাবু নাইডু স্পষ্ট করে জানান দিয়েছেন তিনি একেবারে বিজেপিকে সমর্থন জানাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে নীতিশ কুমার যদি ইতিমধ্যে ইন্ডিয়া জোটকে যদি সমর্থন জানান, সেক্ষেত্রে সমীকরণ কি বলছে? দেখো, সমর্থন জানাবেন কিনা সেটা তো পরের ব্যাপার, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটা জিনিস ভাসিয়ে দেওয়া হয়েছে, হয়তো নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ দেওয়া হতে পারে এরকম। কিন্তু শুধুমাত্র নীতিশ কুমার গেলেই কিন্তু আইএনডিএ জোট সরকার গঠন করতে পারবে না, কারণ তাদের হাতে রয়েছে 230টি আসন। সুতরাং সেখানে আরও বেশ কয়েকটি আঞ্চলিক দলকে কিন্তু সাথে নিতে হবে। এখন আর কোন দল সঙ্গে আসবে, এটা কিন্তু একটা প্রশ্ন। কিন্তু বলবো যদি নীতিশ কুমার যদি বেরিয়ে আসেন, তাহলে কিন্তু একটা বিশেষ করে বিজেপি পরিচালিত এনডিএতে একটা জটিলতা দেখা দেবে, একটা নড়বড়ে সরকার একটা গঠন হবে। কিন্তু বলবো কংগ্রেসকে, বিশেষ করে শুধুমাত্র জেডিইউ জনতা দল ইউনাইটেডকে নিলেই সরকার গঠিত হবে না, আরও অন্যান্য ছোটো ছোটো আঞ্চলিক দলকেও সাথে নিতে হবে। এখন তাদেরকে কংগ্রেস পাশে পাবে কি না, এটা একটা দেখার বিষয়। কিন্তু যেটা বলবো যে নীতিশ কুমার যেহেতু বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে, কিন্তু একটা জিনিস কিন্তু দেখো নীতিশ কুমার ভাসিয়ে রেখেছেন, যেটা আজকেই নীতিশ কুমার বিহার থেকে যে দিল্লি এসেছেন, তার সঙ্গে কিন্তু বিমানের সফর সঙ্গী ছিলেন কিন্তু আরজেডি প্রধান তেজস্বী যাদব। ফলে একটা কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে নীতিশ কুমার কোন দিকে যাবেন? এটা এক কথায় বলবো এটা তার কিন্তু একটা কৌশল, কারণ তিনি কৌশলটা খুব ভালো বোঝেন।
যার ফলে বারবার জোট বদল করেও কিন্তু বিহারের সরকার বদল হয়েছে, কখনো এনডিএ সরকার গঠিত হয়েছে, কখনো আইএনডিআই জোটের সরকার গঠিত হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু নীতিশ কুমারই থেকেছেন। ফলে তিনি কিন্তু কৌশলটা ভালো বোঝেন, রাজনীতিটা ভালো বোঝেন, বিশেষ করে জোট রাজনীতি। এখন নীতিশ কুমার কোন চালটা দেন শেষ মুহূর্তে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়, যেহেতু তিনি এখনও স্পষ্ট করে সেভাবে কিছু বলেননি। তার কারণ আইএনডিএ জোট সরকার থেকে অনেকটা দূরে। শুধুমাত্র নীতিশ কুমারকে নিলেই যদি সরকার গঠিত হতো তাহলে কিন্তু একটা জটিলতা, একটা হয়তো কোনো সমীকরণ দেখা যেতে পারতো, কিন্তু শুধুমাত্র নীতিশ কুমারকে নিলেও সরকার গঠন করতে পারবে না এনডিএ, ফলে আইএনডিএ জোট। ফলে এখন শেষ পর্যন্ত কি দাঁড়ায়, আমার মনে হয় আপাতত সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট, বিজেপি পরিচালিত এনডিএ সরকার গঠন করতে চলেছে। এখন ভবিষ্যতের সমীকরণটা কোন দিকে পারে, আর কোন দল বেরিয়ে আসে কিনা, অথবা আইএনডিএ জোট থেকে কোনো দল বেরিয়ে এনডিএতে যোগ দেয় কিনা, অনেক কিছু কিন্তু হতে পারে। কিছু দল এনডিএ জোট থেকে বেরিয়ে আইএনডিএ জোটে যেতে পারে, আর ওখান থেকেও বেরিয়ে আসার কিন্তু সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ফলে আপাতত যেটা মনে হচ্ছে যে বিজেপি পরিচালিত এনডিএ সরকার গঠন করতে চলেছে। কিন্তু বলবো যেই দাপটটা, যেই একক সংখ্যাগরিষ্ঠতার ফলে একটা যে দম্ভ ছিল যে মোদি গ্যারান্টি, এই জায়গা থেকে বিজেপি কিন্তু বেরিয়ে আসতে হবে। কারণ দেখো, গতকাল জয়ের পরে প্রধানমন্ত্রী কিন্তু বারবার এনডিএর সাফল্যের কথাই বলেছেন। এবার তিনি কিন্তু বিজেপির সাফল্য বা মোদির গ্যারান্টির কথা কিন্তু তিনি সেভাবে বলেননি। তিনি কিন্তু জোট অর্থাৎ এনডিএর সাফল্যের কথাই বলেছেন। ফলে বিজেপি কিন্তু এখানে কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। ফলে মনে করা হচ্ছে যে সরকার বিজেপি পরিচালিত এনডিএ গঠন করতে চলেছে। গৌরব, অর্থাৎ সত্যজিৎ, ইতিমধ্যেই মোদিকা গ্যারেন্টি ফিগার, ম্যাজিক ফিগার অর্থাৎ কাজ করলো না। আমি যদি বাংলার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা এক্স ফ্যাক্টর হতে চলেছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে? যদি সেক্ষেত্রে ইন্ডিয়া জোটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টই স্বাভাবিক, কিন্তু সত্যজিৎ এখানে 29টি আসন ইতিমধ্যে তারা দখল করতে পেরেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সমর্থন জানায় এবং সেখানে গিয়ে যদি একটা নতুন সম্ভাবনা তৈরি করতে চেষ্টা করে, সেক্ষেত্রে ভবিষ্যৎ কি বলছে? না দেখো, ভবিষ্যৎ বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবার যে 29টি আসন দখল করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে যাবে। কারণ সবচেয়ে সর্বভারতীয় দল বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে, তারপরেই রয়েছে কংগ্রেসের পর সমাজবাদী পার্টি, এবং ঠিক তারপরেই রয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের গ্রহণযোগ্যতা বলো, প্রভাব বলো, অনেকটাই বাড়বে, বিশেষ করে জোট রাজনীতিতে। কারণ জোট রাজনীতির ক্ষেত্রে এই যে আঞ্চলিক দলগুলো কার কতটা আসন, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে। ফলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় রাজনীতিতে একটা গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে। বিশেষ করে আইএনডিএ যে জোটে রয়েছে, সেই জোটের প্রধান সবচেয়ে বড় শরিক দল কংগ্রেস, তারপরে সমাজবাদী পার্টি, তারপরেই তৃণমূল কংগ্রেস, এবং তার কিছুটা পরে হচ্ছে আমার তামিলনাড়ুর ডিএমকে। ফলে তৃণমূল কংগ্রেস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কিন্তু যেটা হচ্ছে যে 29টা আসন দখল করলেও তাকে আপাতত বিরোধিতায় থাকতে হবে। কিন্তু গণতন্ত্রের যেটা গুরুত্বপূর্ণ, যে বিরোধী শক্তিশালী, এই জিনিসটা কিন্তু এবার দেশ দেখতে পাবে। তখন বিজেপি যে স্লোগানগুলো নিয়ে এবার ভোটের ময়দান নেমেছিল, তোমার এক দেশ এক নির্বাচন, বিশেষ করে এটা কিন্তু খুব একটা ফ্যাক্টর কাজ করেনি। তারপরে আর তুই বলো সিএ বলো, বা এই যে বিজেপির এই যে কৌশলগুলো, এগুলো কিন্তু খুব একটা কাজ করে। রাম মন্দির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিজেপির, যেটা ভোটের প্রধান হাতিয়ার ছিল রাম মন্দির। এই রাম মন্দির আন্দোলনেও কিন্তু এবার কিন্তু সেভাবে কাজ করেনি, যার ফলে কিন্তু বিজেপি আরেকটা যেটা জিনিস বলবো, যে এবারে প্রচারে বিজেপি যেটা সবচেয়ে বড় শক্তি, সেটা হচ্ছে আরএসএস। কিন্তু জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রীতিমতো জনসভায় ভাষণ দিতে নিয়ে বলেন যে বিজেপি এখন অনেক বড় দল, আরএসএস নির্ভরতা বিজেপিতে কমেছে। ফলে এটা কিন্তু হয়তো মনে হয় আরএসএসের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে, বিজেপির মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। তখন দেখো বিজেপিতে সবচেয়ে বড় পদ, বিশেষ করে বিজেপির সবচেয়ে শক্তি কিন্তু আরএসএস। ফলে জেপি নাড্ডার এই মন্তব্য কিন্তু যারা আরএসএস পন্থী তারা হয়তো খুব একটা ভালোভাবে নেয়নি, হতে পারে সেটা, যার ফলে বিজেপি শুধু বাংলায় নয় সারা দেশেই কিন্তু খারাপ ফল করেছে। আর একটা যেটা বলবো, যেটা তোমার রাজস্থানে দেখো বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তিনি কিন্তু দুবারের মুখ্যমন্ত্রী ছিলেন রাজস্থানে। তাকে মুখ্যমন্ত্রী না করাতে হয়তো তার যে সংগঠন বলো, তার যে
অনুগামীরা তারা হয়তো বিজেপিকে সে দুহাত ভরে সমর্থনটা জানায়নি, হতে পারে সেটা সমীকরণ কিংবা সেটা বিজেপির আঞ্চলিক তারা কিন্তু পর্যালোচনা করে সেটা বুঝবেন। কিন্তু আমার যেটা মনে হয় যে একবার নতুন মুখ ভজনলালকে মুখ্যমন্ত্রী করার ফলে হয়তো বসুন্ধরা রাজে পন্থীরা হয়তো বসে গেছিলেন, বিজেপিকে হয়তো সেভাবে সমর্থন জানাননি, যার ফলেই কিন্তু রাজস্থানে খারাপ ফল করেছে। বাংলাতেও দেখো, বাংলাতে দিলীপ ঘোষ তিনি কিন্তু RSS পন্থী নেতা, তারাও কিন্তু তার গড় মেদিনীপুরে বিজেপি প্রার্থী করেনি, তাকে কিন্তু সেখান থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে। একটা বলবো কঠিন সিটে দিলীপ ঘোষকে ফেলে দেওয়া হয়েছিল, যার ফলে মেদিনীপুরে তো বিজেপির হার হয়েছেই, উল্টো দিকে বর্ধমান দুর্গাপুর সেখানেও কিন্তু দিলীপ ঘোষ বিপুল ভোটে হেরেছেন। ফলে এক কথায় মনে করা হচ্ছে যে RSS, তাছাড়া যে প্রার্থী নির্বাচন, বাংলা যে প্রার্থী চয়ন, এখানেও কিন্তু RSS পন্থীদের খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি বলেই মনে হচ্ছে, যার ফলে কিন্তু দেখো দিলীপ ঘোষের হার হয়েছে। RSS আমার মনে হয় এই যে জেপি নাড্ডার মন্তব্য, যার ফলে RSS যেই সমর্থনটা বিজেপিকে জানিয়ে এসেছে বিগত নির্বাচনগুলিতে, এবার হয়তো সেভাবে সমর্থন জানায়নি। তার ফলে আরেকটা যে পোলারাইজেশনের যে রাজনীতি, যেটা সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সাকসেস, বিজেপি কিন্তু এখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমি বলবো। তখন পোলারাইজেশনের রাজনীতি, সংখ্যালঘু ভোট, সেটা কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে রাখতে সক্ষম হয়েছে, যার ফলে দেখো তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে বিশেষ করে সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু হয়নি। বামপন্থীরা শূন্যে নেমে গেছে, এমনকি অধীর চৌধুরী তিনিও কিন্তু তার 5বারের জেতা আসন বহরমপুরে হেরে গেছেন। তো স্বাভাবিকভাবেই বিজেপি অনেকগুলো কারণের জন্য, আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা যে বিজেপির সংগঠনও কিন্তু অত্যন্ত দুর্বল তৃণমূল কংগ্রেসের তুলনায়। কারণ শুধুমাত্র মোদি মুখ দেখিয়ে জেপি নাড্ডা, অমিত শাহর মুখ দেখিয়ে ভোট হয় না, ভোটটা করাতে হয়। গ্রাউন্ড স্তরে বিজেপির সংগঠন খুব দুর্বল, যার ফলে কিন্তু কিছু কিছু কেন্দ্রে হার হয়েছে বিজেপির। গৌরব, একেবারে সত্য দিদি, অর্থাৎ বলা যেতে পারে ইতিমধ্যেই ম্যাজিক ফিগার একেবারে কাজ করলো নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে দাঁড়িয়ে সঙ্গে থাকো। এই জন্য তো ইন্ডিয়া আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন আঞ্চলিক দলকে সঙ্গে টানার জন্য, এবং নতুনভাবে কোন সিদ্ধান্তে আসা যায় সেটা কিন্তু একেবারেই কৌশল তারা বেঁধে রেখেছেন। এবং আজ সন্ধ্যাতেই বলা যেতে পারে একটা তাদের বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটে। ইতিমধ্যেই এ কাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 দলের নেতার উপর পড়েছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ার এবং পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দায়িত্বে সফল হাতে নেমে পড়েছেন। তারা যদি এই কাজে সাফল্য পায় তাহলে বিজেপির পক্ষে সরকার গড়া এক প্রকার মুশকিল, এটা কিন্তু প্রশ্নের বিষয়। আর মঙ্গলবার লোকসভার ফল প্রকাশের পরেই দিল্লিতে কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়া জোটের বৈঠক হবে আজ, অর্থাৎ আজ সন্ধ্যেবেলায়, আর সেখানে নানান বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর ফল প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা ভারতের অন্যান্য রাজনৈতিক দলকে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আবেদন করছি। এতে স্পষ্ট এখন ইন্ডিয়া জোটের মূল লক্ষ্য হলো যে করে হোক বিজেপির জোট শরিকদের বাগিয়ে নিজেদের দলে নেওয়া। আর এতে যদি তারা সফল হতে পারে তাহলে বলা যেতেই পারে জয় পেয়েও বিজেপি সরকার গড়তে পারবে না, এমনটা কিন্তু বলা যেতে পারে। আর অন্যদিকে সত্যতার কাছে আবারও যাব, দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক, সেখানে কেন্দ্রের এনডিএ সরকারকে গদিচ্যুত করতে না পারলেও লোকসভা নির্বাচনের ফলে চমক দেখিয়েছে বিরোধী দল ইন্ডিয়া। আর 400 পাওয়ার স্লোগান তোলা বিজেপি 250 আসনও ছুঁতে পারেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভবিষ্যতের কর্মপন্থা স্থির করতে বুধবার এই বৈঠকে কিন্তু ইতিমধ্যে যোগ দিতে চলেছেন তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দাঁড়িয়ে সমীকরণ কি বলছে? দেখো, ভারতবর্ষে যে কোনো দল, যে কোনো রাজনৈতিক দল বলো, কারণ এবারে লোকসভা ভোটের আগেই INDA জোট তৈরি হয়েছিল, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক ছিল তৃণমূল কংগ্রেস, ফলে তারা যোগ দেবে স্বাভাবিক। কিন্তু ভোটের যেটা ফলাফল যেটা এসছে সেটা কিন্তু এনডিএ কিন্তু মেজরিটি পেয়েছে, 272 ম্যাজিক ফিগার ক্রস করে গেছে। ফলে স্বাভাবিকভাবেই সরকার যে তারা গঠন করতে চলেছে এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু INDA জোট, বিশেষ করে বলবো যে বিরোধী শক্তিশালী, এটা কিন্তু এবার দেশ দেখতে পেয়েছে, যার ফলে দেখো কংগ্রেস 100টা আসন পেয়েছে, উল্টো দিকে 230টি আসন পেয়েছে INDA জোট। ফলে তাদের যে কৌশল, বিশেষ করে গত কয়েক বছর যদি দেখি, বিরোধী দল পরিচালিত যে সরকার, তার ফলে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ইডি বলো, CBI কিন্তু বারবার কিন্তু নানান ইস্যুতে ইনভেস্টিগেশন করেছে।
ফলে এবারে তাদের রণকৌশল স্থির করার জন্য এই বৈঠক বসিয়েছে। উল্টো অন্যদিকে আরেকটা বলবো যে বিজেপির সঙ্গে যে জোট শরিক দল রয়েছে তাদের মধ্যে কোনো দলকে ভাঙিয়ে আনার যায় কি না সেটা কিন্তু একটা চেষ্টা চলবে, যেটা আইএনডিআই জোট তো করবেই, উল্টো দিকে এনডিএও কিন্তু হাত ছেড়ে বসার পাত্র নয়, কারণ তারাও কিন্তু এই কাজে কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছে। তার কারণ তুমি জানো, আমি তোমাকে বলি যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন উদ্ধব ঠাকরে, শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে, এবং তিনি কিন্তু সেবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে কিন্তু মহারাষ্ট্রে লড়াই করেন। কিন্তু দেখা যায় মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়ে দুই দলের বিবাদ বাঁধে, যার ফলে উদ্ধব ঠাকরে কিন্তু কংগ্রেসের সঙ্গে এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন। এরপর দেখা যায় যে শিবসেনার থেকে ভেঙে একনাথ সিন্ধে গোষ্ঠী তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগ দিয়ে মহারাষ্ট্রের সরকার চালাচ্ছে, যার ফলে বিজেপি কিন্তু এই কৌশলে শুধু এবার এখানে নয়, এর আগেও আমরা দেখেছিলাম কর্ণাটকের সরকার যেখানে কংগ্রেস সরকার গঠন করেছিল সেই দল ভেঙে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে, যার ফলে কিন্তু ফলাফল তো আমরা 2023-এ দেখেছি যে কংগ্রেস পুনরায় ফিরে এসেছে কর্ণাটকে। ফলে বিজেপি এটা কিন্তু এই বলবো কেন্দ্রীয় এজেন্সি বলো বিভিন্ন ইস্যুতে জোট ভাঙা বা দল ভাঙানোর এই কৌশল বারবার ব্যবহার করেছে। এখন এবারে ইন্ডিয়া চেষ্টা করছে যে কোনো দলকে ভাঙিয়ে আনার, উল্টো দিকে এনডিএও কিন্তু সেই চেষ্টা করতে থাকবে। এখন কি হয়, প্রথমত মনে হবে যে এনডিএ সরকার গঠন করবে বিজেপি পরিচালিত এনডিএ সরকার গঠন করতে চলেছে। এখন আইএনডিএ তাদের রণকৌশল স্থির করার জন্য এই বৈঠক গঠন। একেবারে সত্যজিৎ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। একেবারে নজর থাকবে আমাদের বৈঠকে, বিরোধী নেতা নেত্রীদের ডাকা হয়েছে, আলোচনা কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে আমাদের। আর সঙ্গে থাকুন, এই মুহূর্তে নেবে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।